হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষ চক্র সম্বন্ধে পড়ব। আগের ভিডিওতে তোমরা শুনেছো যে কোষ বিভাজন কি। কোষ বিভাজনে মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সব বিভাজনের মাধ্যমে। আর কোষ চক্র হলো এই যে বিভাজনটা চলছে, আমরা এখানে একটা ছবি যে আঁকছি, দেখো ছবিটা যে এঁকেছি আমি, এখানে দেখো এই যে বিভাজন চলাকালীন যে চক্রাকার আবর্তনটা ঘটছে। এখানে তোমরা দেখছো এই একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হয়েছে, আবার এই কোষটা একটু বড় আকৃতির হয়ে গেছে, তারপর এখান থেকে আবার বিভাজনটা চলেছে। যে কোষ থেকে বিভাজন হচ্ছে এই কোষকে বলা হয় মাতৃকোষ। আর এই দুটি কোষ হলো অপত্য বা সন্তান কোষ বলতে পারি। এবার যখন এই অপত্য কোষের সৃষ্টি হয়, অপত্য কোষের বৃদ্ধি পায় আকারে, তার ভেতরে সাইটোপ্লাজম কোষ অঙ্গাণুগুলোর বৃদ্ধি ঘটে, তারপর সে উপযোগী হয়ে ওঠে পরবর্তী বিভাজনের জন্য, তারপর তার বিভাজন ঘটে এবং পরে অপত্য কোষের সৃষ্টি হয়। এই বিভাজনের এই যে এখানে একটা বিভাজনের শেষ দেখতে পাচ্ছ তোমরা, এখানে বিভাজনের শেষ হয়েছে, বিভাজনের শেষের পরে এই কোষটি উপযুক্ত হয়েছে পরবর্তী বিভাজনের জন্য। বিভাজনের শেষ থেকে পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত যে চক্রাকার আবর্তন ঘটছে, যে ঘটনাগুলি ঘটছে চক্রাকারে, তাকে আমরা বলছি কোষ চক্র। কোষ চক্র দুটি পর্যায়ের মাধ্যমে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা যে আমি এঁকেছি, একটা চক্রাকার ছবি, কোষ চক্রের ছবি। কোষ চক্র দুটো পর্যায়ে হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর অপরটি হলো এম দশা। ইন্টারফেজ, অপরটি হলো এম দশা। ইন্টারফেজে কি হয় আমি এখানে বললাম যে বিভাজনের পর মাতৃকোষ থেকে অপত্য কোষে যে বিভাজনটা হলো, মানে মা থেকে সন্তানের যে সৃষ্টি হলো, তারপর সন্তানটা কি হয়, ছোট থাকে না, সে আস্তে আস্তে বাড়ে, তাই তো, বৃদ্ধি হয় তার। তো এই অপত্য সন্তানের বৃদ্ধি ঘটলো, একে বলা হয় বৃদ্ধি দশা। এই দশাটি হলো কি, বৃদ্ধি দশা। এই বৃদ্ধি দশাটাই হলো ইন্টারফেজ, মানে ও বৃদ্ধি হবে এবং নিজেকে বিভাজনের জন্য পুরোপুরি তৈরি করবে। এবার এম দশা আমরা দেখতে পারি, তখন পুরোপুরি বিভাজনটা ঘটে যায়, তাকে আমরা বলছি এম দশা। এবার আমরা চলে আসি ইন্টারফেজ দশাতে। একটা কথা বলে নিই, এই পুরো মানব দেহে মানে মানুষের ক্ষেত্রে এই কোষচক্র সম্পূর্ণ হতে সময় লাগে, তাই মুছে দিলাম ছবিটা। মানুষের ক্ষেত্রে এই একটা কোষচক্র সম্পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। তার মধ্যে ইন্টারফেজে সময় লাগে 23 ঘন্টা, আর এম দশাতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগে। এবার আমি দেখো এখানে পাশে সব উপদশাগুলো রেখেছি এবং তার সময়সীমাও দেখেছি। এই ইন্টারফেজকে আমরা 3টি উপদশায় ভাগ করতে পারি। একটা হচ্ছে G1 দশা, বা আমরা একে গ্যাপ 1 দশাও বলি, তারপরে এস দশা, তারপরে হচ্ছে গ্যাপ 2 বা একে G2 দশাও বলি। এই G1 দশাতে সময় লাগে 11 ঘন্টা, এস দশাতে সময় লাগে 8 ঘন্টা, আর G2 দশায় সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমরা চলে আসি এবার G1 দশা বা গ্যাপ 1 দশা কি। গ্যাপ 1 দশাতে কি ঘটনা ঘটে থাকে? তো প্রথমে কোষ বিভাজন হলো, মানে কোষ বিভাজন হওয়ার পরে যে অপত্য কোষ ছিল, সে অপত্য কোষ নিজেকে এবার তৈরি করছে কিসের জন্য, পরবর্তী বিভাজনের জন্য, মানে ও ছোট থেকে আস্তে আস্তে মাতৃসম হয়ে উঠছে। G1 দশাতে মাতৃসম হয়ে উঠতে কি কি পরিবর্তন হবে প্রথমে বলি। G1 দশা হচ্ছে সব থেকে বেশি সময় লাগে, মানে এই যে যতগুলো ইন্টারফেস দশা আমি দেখছি 23 ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কতক্ষণ সময় লাগছে, 11 ঘন্টা, সব থেকে বেশি সময় লাগে। G1 দশাতে কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপর হচ্ছে তোমার আর কি রাইবোজোম, মাইক্রোটিবিউলিন, টিবিউল, এগুলো অনেক রকমের আমাদের কি আছে, কোষ অঙ্গাণু আছে। তো এই কোষ অঙ্গাণুগুলোর
গঠন ঘটে। তাহলে কোন কোন কোষ সংগঠনগুলোর কথা বললাম আমরা, যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ দেহে এদের হচ্ছে গঠন হবে। তারপর আবার যে দেখো G1 দশাতে প্রোটিন লিপিড সংশ্লেষ ঘটবে। তারপর G1 দশার পরবর্তী যে এস দশার মধ্যে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে। তার জন্য কিছু প্রোটিন উৎসেচক লাগবে, সেগুলোর গঠন হবে এই G1 দশাতে, সেগুলোর সংশ্লেষ হবে, প্রোটিন তারপর উৎসেচকের সংশ্লেষ হবে এই G1 দশাতে। তারপর এই যে কাজগুলো হচ্ছে, তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই কাজের জন্য কি দরকার, শক্তি দরকার। সেই শক্তি আমরা কোথা থেকে পাই, এটিপি। তাই মাইটোকন্ড্রিয়া কি করবে, শক্তির যোগান দিবে। এছাড়াও এখানে ক্রোমাটিড মানে ক্রোমোজোমে একটি মাত্র ডিএনএ থাকবে, তাই এই প্রকৃতির ডিএনএটাকে বলা হয় মোনাড, মানে এরকম একটি সেন্ট্রোমিয়ার, একটু মাঝখানে সেন্ট্রোমিয়ার, এখানে ক্রোমাটিড থাকবে, এই পজিশনে থাকবে, একে বলা হচ্ছে মোনাড। হ্যাঁ, আর এরপরে কি কি পেলাম তাহলে আমরা G1 দশাতে প্রথমে বললাম আমি, যেটা সময়সীমা বেশি, এখানে কোষ অঙ্গাণুগুলি তৈরি হচ্ছে, এখানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রোটিন উৎসেচক তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সংশ্লেষ ঘটছে, এবং হিস্টোন প্রোটিন, যেটা হিস্টোন প্রোটিনের এখানে গঠনটা শুরু হতে থাকে, সে গঠনটা চলতে থাকে, শুরু হতে থাকে। তারপর এটিপিরও যোগান পাচ্ছি আমি, শক্তিও পাচ্ছি। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ G0 দশা, G0 পয়েন্ট বলতে পারি আমি এটাকে। এই G1 দশা চলাকালীন G1 এর যে কোষটা G1 দশা চলছে, সেই কোষটার তিনটা পরিণতি হতে পারে। হয় 1 নম্বর পরিণতি, হয় কোষটা G0 দশায় এসে বন্ধ হয়ে যেতে পারে কাজ, তারপর তার পরিণতি ঘটতে পারে, সে মৃত্যু ঘটতে পারে, বা ওরকম অবস্থায় থেকে যেতে পারে। যেরকম আমাদের স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা, স্নায়ু কোষ আর হচ্ছে যকৃৎ কোষে এই G0 দশাটা দেখা যায়, দশায় থেকে যায় কোষ। 2 নম্বর পরিণতি ঘটতে পারে, সেটা হচ্ছে G1 দশায় কোষগুলো কাজ করতে করতে একটু G0 দশায় এসে বিশ্রাম করলো, করে আবার ওরা এস দশায় চলে আসলো, আর তা না হলে ডিরেক্ট G1 থেকে ওরা এস দশায় চলে গেল। এই তিনটা পরিণতি ঘটতে পারে। তারপরে আমরা চলে আসি এস দশাতে হবে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে। এরকম দেখো, তোমাদেরকে আগেও ডিএনএ ছবি আমি এঁকে দেখিয়েছিলাম, গঠনের সময় ডিএনএ কিরকম হয়, এবং পেঁচানো সিঁড়ির মতো হয়, তাই তো। তো এখানে এসে আমি একটু আগে বললাম ডিএনএ মানে রেপ্লিকেশনের জন্য যা যা দরকার, প্রোটিন উৎসেচক এগুলো দরকার, এগুলো হচ্ছে G1 দশাতে তৈরি হয়। তো এই প্রোটিন আর উৎসেচক কি করবে, ডিএনএর পাকগুলোকে খুলে দিবে, তারপর এখানে যে এরকম পাক, এই পাক খোলা থাকবে, এখান থেকে আবার দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হবে। তো এটাকেই বলা হয় কি, ডিএনএ রেপ্লিকেশন ঘটে এভাবে। তো এখানে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটবে, যেরকম আরএনএ এর কাজ চলতে থাকবে, এবং এখানে